সহকারী অধ্যাপক, ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজ। বরাবরের মতন আজকেও তোমাদের সাথে আমি অধ্যায় 1 জিনতত্ত্ব এবং বিবর্তনের একটি ক্লাস নিয়ে হাজির হয়েছি। চলো শিক্ষার্থীরা, শুরুতেই আমরা একটি স্লাইড দেখে নিই। এখানে আমরা মেন্ডেলকে দেখতে পাচ্ছি। তোমরা এতদিনে নিশ্চয়ই গ্রেগর জোহান মেন্ডেলকে চেনো। বংশগতি সম্পর্কে ওনার দুটি মূল্যবান তত্ত্ব আছে, যেটা বংশগতির সূত্র আমরা জানি। আমরা আজকে দেখি এখানে কিছু একটা মোরগ, সে দুটো সাদা মোরগ মুরগি দেখতে পাচ্ছি এবং চারপাশে এই মোরগ মুরগিদের মাধ্যমে প্রাপ্ত কিছু অপত্য মোরগ মুরগিও দেখতে পাচ্ছি। তোমরা খেয়াল করলে দেখতে পাবে এখানে কতগুলো সাদার সাথে তুমি একটি লাল রঙের মুরগিও পেয়েছো। আমরা মেন্ডেলের দ্বিতীয় সূত্রের অনুপাতটা সবাই নিশ্চয়ই জানি, 9:3:3:1। কিন্তু মেন্ডেলের এই যে সূত্রটি, সেটার সাথে কিন্তু আমাদের এই চিত্রের মিল খুঁজে পাচ্ছি না। হ্যাঁ শিক্ষার্থীরা, আমি জানি তোমরা সবাই এতক্ষণে বুঝে গেছো। আজকে আমরা মেন্ডেলের দ্বিতীয় সূত্রের ব্যতিক্রম নিয়ে আলোচনা করব। 9:3:1, যেটার পরিবর্তিত রূপ হবে 13:3। শিক্ষার্থীরা, আমরা আরও একটি স্লাইড দেখতে চাচ্ছি। এখানেও আমরা গ্রেগর জোহান মেন্ডেলকে দেখতে পাচ্ছি। এখানে আমরা দুজন মানুষ দেখতে পাচ্ছি এবং তাদের স্বভাবতই মুখ এবং কানে ক্রস চিহ্ন দেওয়া। তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো আমি এটা দিয়ে বোঝাতে চেয়েছি যে ওনারা বাক শ্রবণ শক্তি নেই। এখানে এদের সন্তান যেটি আমি দেখিয়েছি, তাকে দেখিয়েছি বাক শ্রবণ শক্তি আছে। এটিও আমরা মেন্ডেলের দ্বিতীয় সূত্রের একটি ব্যতিক্রম হিসেবেই পড়তে যাচ্ছি। হ্যাঁ শিক্ষার্থীরা, আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে মেন্ডেলের দ্বিতীয় সূত্রের ব্যতিক্রমসমূহ। আজকের পাঠের মাধ্যমে আমরা যে বিষয়টি জানতে পারবো সেটা হচ্ছে মেন্ডেলের দ্বিতীয় সূত্রের ব্যতিক্রম হিসেবে 13:3 অনুপাতটি ব্যাখ্যা করতে পারবে এবং দ্বিতীয় সূত্রের আরও একটি ব্যতিক্রম হিসেবে 9:7 বা 9:7 এটিও ব্যাখ্যা করতে পারবে। চলো শিক্ষার্থীরা, আমরা মূল পাঠে চলে যাই। এপিস্টেসিস। আমরা মেন্ডেলের দ্বিতীয় সূত্রের থেকে আমরা যে পেয়েছিলাম যে 2 বা ততোধিক জোড়া বিপরীত বৈশিষ্ট্য সম্পন্ন জীবের মধ্যে সংকরায়নের ফলে প্রথম বংশধরে প্রকট বৈশিষ্ট্যটি প্রকাশিত হয়, পরবর্তীতে বৈশিষ্ট্যগুলো জননকোষ সৃষ্টির সময় জোড়া ভেঙে যায় এবং ভিন্ন ভিন্ন জননকোষে প্রবেশ করে। শিক্ষার্থীরা, এই সূত্রের মাধ্যমে আমরা যে অনুপাতটি পেয়েছিলাম সেটি ছিল 9:3:3:1। আমরা আজকে সেই অনুপাতেরই ব্যতিক্রম হিসেবে এপিস্টেসিস এই শব্দটির সাথে বা এই টার্মটির সাথে পরিচিত হব। চলো আমরা দেখে নিই এপিস্টেসিস আসলে কি। যখন একটি জিন অন্য একটি নন অ্যালিলিক জিনের কার্যকারিতা প্রকাশে বাধা দিবে বা বৈশিষ্ট্য প্রকাশে বাধা দেবে, এই প্রক্রিয়াটিকে আমরা এপিস্টেসিস বলেছি। শিক্ষার্থীরা, আমরা শুরুর ক্লাসগুলোতে আলোচনা করেছিলাম, আশা করি তোমাদের মনে আছে অ্যালিল কি। আমরা বলেছিলাম যে যখন দুটো বৈশিষ্ট্যের নিয়ন্ত্রক জিন দুটোকে পরস্পরের অ্যালিল বলে, সেক্ষেত্রে যেই বৈশিষ্ট্য নিয়ন্ত্রক জিনরা পরস্পরের অ্যালিল, তারা ছাড়া অন্য কোনো বৈশিষ্ট্যের জিনকে আমরা নন অ্যালিল হিসেবেই চিহ্নিত করব। আমরা এতদিন দেখে এসেছি মেন্ডেলের সূত্রগুলোতে যে যখন একটি প্রকট বা প্রচ্ছন্ন বৈশিষ্ট্য থাকে তখন স্বভাবতই প্রকট বৈশিষ্ট্য অবদমিত করে রাখে প্রচ্ছন্ন বৈশিষ্ট্যের প্রকাশকে। কিন্তু কখনো যদি ব্যাপারটি এরকম হয় সে তার অ্যালিল নয়, অথচ অন্য কোনো প্রকট জিন আরেকটি প্রকট জিনকে তার কোনো বৈশিষ্ট্য প্রকাশ করতে বাধা দিচ্ছে, এই যে তাকে বাধা দেওয়া বা তাকে বৈশিষ্ট্য প্রকাশ করতে না দেওয়ার যে ঘটনাটি, সেটি হচ্ছে এপিস্টেসিস। অর্থাৎ যখন একটি প্রকট জিন অন্য একটি নন অ্যালিল প্রকট জিনকে তার বৈশিষ্ট্য প্রকাশে বাধা দেবে, এই ঘটনাটি হবে এপিস্টেসিস। এবং এপিস্টেসিসের কারণে যে ঘটনাটি ঘটবে, এই ঘটনাটিকে আমরা এপিস্টেসিস বলেছি। এবং এখানে যেই জিনটি বাধাদানকারী হিসেবে থাকবে তাকে আমরা বলবো এপিস্ট্যাটিক জিন। অন্যদিকে যে জিনটি বাধা পাবে, অর্থাৎ যে জিনটি তার বৈশিষ্ট্য প্রকাশ করতে অসমর্থ হবে, সেই জিনটিকে আমরা বলবো হাইপোস্ট্যাটিক জিন। অর্থাৎ যে জিনটি তার বৈশিষ্ট্য প্রকাশ করতে পারছে না সে হচ্ছে হাইপোস্ট্যাটিক জিন, এবং যেই জিনের কারণে পুরো ঘটনাটি ঘটছে সেটি হচ্ছে এপিস্টেসিস বা এপিস্ট্যাটিক জিন। শিক্ষার্থীরা, এপিস্টেসিস শব্দটি সর্বপ্রথম ব্যবহার করেছিলেন বেটসন এবং পানেট। ওনারা একটি পরীক্ষার মাধ্যমে সাদা লেঘর্ন এবং ওয়াইন ডট জাতের দুটো মোরগ মুরগির মধ্যে ক্রস করিয়ে মেন্ডেলের দ্বিতীয় সূত্রের ব্যতিক্রম হিসেবে এপিস্টেসিস ঘটনাটি আমাদেরকে জানিয়েছিলেন বা ওনাদের মাধ্যমে আমরা জানতে পেরেছিলাম। ঘটনাটি 1918 খ্রিস্টাব্দে বেটসন এবং প্যানেট ওনারা দুজন পরীক্ষার মাধ্যমে এই বিষয়টি বা এই এপিস্টেসিস ঘটনার পরীক্ষার ফলাফল জানিয়েছিলেন।
বিষয়টি আসলে আমরা একটি জিনতাত্ত্বিক ব্যাখ্যার মাধ্যমে উপস্থাপন করলে তোমাদের কাছে সহজেই বোধগম্য হবে। চলো আমরা এখানে ওয়াইনডট এবং সাদা লেঘর্ন জাতের মোরগ মুরগির মধ্যে ক্রস করিয়ে ব্যাপারটি জিনতাত্ত্বিক ব্যাখ্যার মাধ্যমে উপস্থাপন করি। ধরে নিচ্ছি সাদা লেঘর্ন জাতের একটি মোরগ যার মধ্যে রঙিন পালকের জিন আছে, যাকে আমরা ক্যাপিটাল সি দিয়ে চিহ্নিত করলাম। তোমরা হয়তো অবাক হচ্ছ যে ম্যাম বলছেন সাদা বর্ণের মোরগ, অথচ তার মধ্যে রঙিন পালকের জিন আছে। হ্যাঁ, আসো আমরা বিষয়টি ধীরে ধীরে জানতে পারবো। তাহলে ধরে নিলাম সাদা লেঘর্ন জাতের একটি মোরগ যার মধ্যে রঙিন পালকের জন্য দায়ী প্রকট জিন আছে ক্যাপিটাল সি। সাদা লেঘর্ন জাতের মোরগে রঙিন পালকের জিনকে বাধা দেওয়ার জন্য একটি বাধাদানকারী জিন আছে, সেটিকে আমরা প্রকাশ করেছি ক্যাপিটাল আই দিয়ে। ইনহিবিটরি বা বাধাদানকারী জিন হিসেবে ক্যাপিটাল আইকে উপস্থাপন করেছি। আমরা ওয়াইনডট নামে আরেকটি মুরগি নিয়েছি আরেক জাতের, সেই ওয়াইনডটটা হচ্ছে স্মল সি স্মল আই দিয়ে আমরা জিনোটাইপটা প্রকাশ করেছি। আমরা এখানে সাদা লেঘর্নের জিনোটাইপটা তাহলে লিখতে পারবো ক্যাপিটাল সি এবং ক্যাপিটাল আই দিয়ে। অন্যদিকে আমরা ওয়াইনডটের যে মুরগিটি নিয়েছি সেটি প্রচ্ছন্ন রঙের দুটো জিনই আছে, তার মধ্যে স্মল সি এবং স্মল আই দুটোই সাদা রঙের প্রচ্ছন্ন জিন হিসেবে এখানে উপস্থাপিত হয়েছে। এক্ষেত্রে আমরা ক্যাপিটাল সি কে ধরেছি হাইপোস্ট্যাটিক জিন এবং ক্যাপিটাল আই কে ধরেছি এপিস্ট্যাটিক জিন। হয়তো তোমরা ইতিমধ্যে ব্যাপারটা বুঝতে পেরেছো, তারপরও আরেকবার একটু বলে দেই। আমরা যেই জিনটিকে বলেছি যে বাধা দিবে অন্য কোনো জিনের বৈশিষ্ট্যে, তাকে আমরা এপিস্ট্যাটিক জিন বলছি। তাহলে সেক্ষেত্রে আমরা বাধাদানকারী জিন নিয়েছিলাম আই, তাই আই হচ্ছে আমাদের এখানে এপিস্ট্যাটিক জিন। অন্যদিকে রঙিন পালকের জিন ক্যাপিটাল সি, যে আই এর কারণে তার বৈশিষ্ট্য প্রকাশে অসমর্থ হয়েছে এবং যার কারণে সাদা লেঘর্ন জাতের মোরগে রঙিন পালকের জিন থাকা সত্ত্বেও সে সাদা রঙের মোরগ হয়েছে, সেই জিনটি হচ্ছে হাইপোস্ট্যাটিক জিন। আমরা এবার একটি জিনতাত্ত্বিক ব্যাখ্যার মাধ্যমে বিষয়টি উপস্থাপন করছি। চলো, সাদা লেঘর্ন ওয়াইনডট, তোমরা লেখার নিয়ম ইতিমধ্যেই জানো। এভাবে পিতামাতা জিনোটাইপ ফিনোটাইপ দিয়ে আমরা লিখব। তার প্রথমে আমরা ফিনোটাইপ হিসেবে লিখলাম সাদা লেঘর্ন এবং ওয়াইনডট। সাদা লেঘর্নের প্রকট জিন ক্যাপিটাল সি ক্যাপিটাল আই স্মল সি ক্যাপিটাল আই স্মল সি এবং স্মল আই, এবং এই দুটোর মধ্যে যদি আমরা ক্রস করাই তাহলে আমরা যে মুরগিটা পেলাম বা যে মোরগটাই পেলাম, বলো তো শিক্ষার্থীরা কি হতে পারে? হ্যাঁ, আমি জানি আমরা এখানে পাবো হচ্ছে ক্যাপিটাল সি ক্যাপিটাল আই স্মল আই। শিক্ষার্থীরা দেখো, এখানে কিন্তু আমাদের সেই বাধাদানকারী জিনটি উপস্থিত আছে। তাহলে কিন্তু এখানে অন্য কোনো বৈশিষ্ট্যের প্রকাশিত হবার আর কোনো অবকাশ নেই। যেহেতু আই বাধাদানকারী জিন হিসেবে আছে, তাই সে স্বভাবতই অন্য কোনো জিনকে তার বৈশিষ্ট্য প্রকাশে বাধা দেবে এবং স্বভাবতই কোনো জিনিস যখন, কোনো প্রাণী বা কোনো বস্তু যখন তার রং হারিয়ে ফেলে, তখন তাকে আমরা বিবর্ণ বলি, সাদাটে বলি, ফ্যাকাশে বলি। হয়তোবা সে কারণেই এই মুরগিটা হচ্ছে সাদা, যার মধ্যে রঙিন পালকের জিন থাকা সত্ত্বেও সে সাদা রং প্রকাশ করতে অসমর্থ হয়েছে। এবার আমরা F2 কি করে পাবো? আমরা দুটো F1 এর মধ্যে ক্রস করালেই F2 পাবো। আমরা আবার এবার দুটো সাদা রঙের মোরগ মুরগির মধ্যে ক্রস করালাম। এক্ষেত্রে সাদা রঙের জিনোটাইপ হবে ক্যাপিটাল সি ক্যাপিটাল আই স্মল আই, এবং এক্ষেত্রে আমরা গ্যামেট কেমন পাবো বা জননকোষ কেমন পাবো শিক্ষার্থীরা? একবার হবে ক্যাপিটাল সি জোড়া বাঁধবে ক্যাপিটাল আই এর সাথে। যেহেতু মেন্ডেলের দ্বিতীয় সূত্রের নিয়ম নীতি এর মধ্যে আমরা খুঁজে পাবোই, দ্বিতীয় সূত্রের ব্যতিক্রম, তাই বেসিক বা মূল জিনিসটা এর মধ্যে তো অবশ্যই পাবো। তাই জননকোষ সৃষ্টির সময় বৈশিষ্ট্যগুলো জোড়া ভেঙে স্বাধীনভাবে বিন্যস্ত হওয়ার কারণে আমরা 4টি গ্যামেট পাবো বা জননকোষ পাবো। ক্যাপিটাল সি ক্যাপিটাল আই, ক্যাপিটাল সি স্মল সি ক্যাপিটাল আই এবং স্মল সি স্মল আই। এখানে আমরা 4টি গ্যামেট পেলাম। আসো আমরা চেকার বোর্ডে এই গ্যামেটগুলো বসিয়ে দিয়ে F2 জেনারেশনে অপত্যদের জিনোটাইপ এবং ফিনোটাইপ বের করার চেষ্টা করি। প্রথম ঘরটিতে সাদা পেলাম। আমি চেকার বোর্ডে তোমাদেরকে জিনোটাইপ এবং ফিনোটাইপগুলো উপস্থাপন করে দিচ্ছি এবং এটাকে আমি পরে ব্যাখ্যার মাধ্যমে বলছি। তোমরা আগে জিনোটাইপগুলো লক্ষ্য করো ভালো করে। তোমরা ঘরগুলোতে দেখছো, যেই ঘরগুলো দেখো মোরগ মুরগিগুলোকে আমরা সাদা উপস্থাপন করেছি বা সাদা দেখিয়েছি, সেখানে প্রত্যেক ক্ষেত্রেই তুমি দেখতে পাবে ক্যাপিটাল আই উপস্থিত আছে, অর্থাৎ বাধাদানকারী জিনটি উপস্থিত আছে। আমাদের কিন্তু আলোচ্য বিষয়টি ছিল যখন কোনো প্রকট জিন, বাধাদানকারী জিন অন্য কোনো প্রকট জিনকে তার বৈশিষ্ট্য প্রকাশে বাধা দেবে, এই ঘটনাটি হবে এপিস্টেসিস। এখানে দেখো রঙিন পালকের জিন ছিল, কিন্তু সে বেচারা তার বৈশিষ্ট্যটি প্রকাশ করতে পারেনি।
যার ফলশ্রুতিতে ক্যাপিটাল আই তার বৈশিষ্ট্যকে প্রকাশ করতে না দিয়ে তাকে বর্ণহীন বা সাদা বানিয়ে দিয়েছে। এবং এই প্রত্যেকটি ঘরে তুমি দেখো, যেখানেই তুমি ক্যাপিটাল আই উপস্থিত দেখতে পাবে, সবগুলো ঘরেই তুমি সাদা দেখবে। এবার শিক্ষার্থীরা লক্ষ্য করে দেখো, আমাদের 3টি ঘরে আমরা রঙিন পালকের মোরগ মুরগি পেয়েছি বা মুরগি পেয়েছি। এখানে দেখো ক্যাপিটাল আই কিন্তু অনুপস্থিত, এখানেও ক্যাপিটাল আই অনুপস্থিত, এখানেও ক্যাপিটাল আই অনুপস্থিত। অর্থাৎ যেই রঙিন পালকের জিনটি তার বৈশিষ্ট্যটি এতদিন পর্যন্ত বা এতক্ষণ পর্যন্ত প্রকাশ করতে পারছিল না, সে কিন্তু এই অপত্যদের বেলায় এসে সহজেই তার বৈশিষ্ট্যটি প্রকাশ করতে পেরেছে, কারণ তার সাথে বাধাদানকারী জিন ছিল না। শিক্ষার্থীরা, আমি জানি তোমরা একটা বিষয়ে একটু তোমাদের মধ্যে কনফিউশন হয়েছে বা তোমরা একটু দ্বিধান্বিত আছো যে ম্যাম তাহলে এই ঘরটার কি হয়েছে, আপনি কেন এটাকে সাদা দিলেন। শিক্ষার্থীরা খেয়াল করে দেখো তো, এটা কি আমাদের সেই ওয়াইন ডটের জিনোটাইপ নয় কি? হ্যাঁ, এটা সেই ওয়াইন ডটের জিনোটাইপ। এখানে আমরা যে স্মল সি এবং স্মল আই দুটো জিন দেখতে পাচ্ছি, দুটোই কিন্তু সাদা রঙের প্রচ্ছন্ন জিন। এখানে বাধাদানকারী জিন আই অনুপস্থিত, কিন্তু এখানে কিন্তু রঙিন পালকের জিনও নেই, তাই কিন্তু ও স্বভাবতই শুদ্ধ সাদা হিসেবে এখানে আছে। তাহলে শিক্ষার্থীরা, আমরা যদি চেকার বোর্ডের ফলাফলটাকে একটু বিশ্লেষণ করি, কি পাবো একটু দেখে নিয়ে আসো। আমরা ফলাফলটা থেকে দেখতে পাচ্ছি ফিনোটাইপিক অনুপাত হয়েছে সাদা এবং রঙিন 13:3। আমরা 13টি পেয়েছিলাম সাদা এবং 3টি অপত্য পেয়েছিলাম রঙিন। শিক্ষার্থীরা, বিষয়টা একটু বিশ্লেষণ করি। দেখো, সাদা লেঘর্নের যে মোরগ মুরগিটা পেয়েছিলাম, আমরা দেখেছিলাম 12টি সন্তানের ক্ষেত্রে বাধাদানকারী জিন আই উপস্থিত থাকায় কিন্তু সেখানে রঙিন পালকের জিন প্রকাশ করতে ব্যর্থ হয়েছিল। 3টি সন্তানের ক্ষেত্রে বা 3টি অপত্যের ক্ষেত্রে বাধাদানকারী জিন ছিল না এবং সেক্ষেত্রে রঙিন পালকের জিন সহজেই তার বৈশিষ্ট্য প্রকাশ করতে পেরেছে। এবং অবশিষ্ট ঘরে যেখানে রঙিন পালকের জিনও ছিল না, বাধাদানকারী জিনও ছিল না, সেক্ষেত্রে শুধু প্রচ্ছন্ন জিনের উপস্থিতির কারণে সেই 12তম ঘরটি হয়েছে 13টি সন্তানের মধ্যে যে 13তম যেটা 12টি তো প্রথমে এপিস্টেটিক জিনের কারণে তারা রঙিন হতে পারেনি, সাদা হয়েছিল, কিন্তু সেই যে শেষের ঘরটি ছিল 16তম ঘর বা 16তম অপত্যটি, সে কিন্তু তার স্বভাবতই প্রচ্ছন্ন জিনের উপস্থিতির কারণে সাদা ছিল। অর্থাৎ ব্যাপারটাকে যদি এভাবে বলি যে এই চেকার বোর্ডে আমরা যে 16টি অপত্য সন্তান পেয়েছিলাম বা অপত্য জনু পেয়েছিলাম, তাদের মধ্যে 12টি ক্ষেত্রে এপিস্টেসিসের ঘটনাটি ঘটেছে। অর্থাৎ এপিস্টেটিক জিনের কারণে তারা সাদা ছিল। একটি সন্তান তার সাদা পালকের জিনের প্রকৃতপক্ষে সাদার প্রচ্ছন্ন জিনের উপস্থিতির কারণে সাদা ছিল এবং 3টি জনুর ক্ষেত্রে দেখেছি ওরা রঙিন হয়েছে কারণ বাধাদানকারী জিন অনুপস্থিত ছিল এবং রঙিন পালকের জিন তার বৈশিষ্ট্য প্রকাশ করতে সক্ষম হয়েছিল। আশা করি শিক্ষার্থীরা প্রকট এপিস্টেসিসের বিষয়টি তোমরা ভালোভাবে অনুধাবন করতে পেরেছ। চলো এবার আরেকটি ভিন্ন প্রসঙ্গে যাই। আমরা এবার আরেকটি ভিন্ন প্রসঙ্গে আসলাম। এক্ষেত্রেও কিন্তু আমরা এপিস্টেসিসই বলবো, কিন্তু খেয়াল করে কি দেখেছো ভাষাগত কিছু পার্থক্য যুক্ত হয়েছে। যেমন দ্বৈত প্রচ্ছন্ন, আগেরটা কিন্তু আমরা পড়েছিলাম প্রকট এপিস্টেসিস। শিক্ষার্থীরা বিষয়গুলো একটু ভালো করে বোঝার চেষ্টা করো। এবার আসো দেখে নেই, যখন দুটো ভিন্ন লোকাসে অবস্থিত দুটো প্রচ্ছন্ন জিন তাদের প্রকট অ্যালিলকে কোনো বৈশিষ্ট্য প্রকাশে বাধা দেবে, এই ঘটনাটাকে আমরা বলবো দ্বৈত প্রচ্ছন্ন এপিস্টেসিস। শিক্ষার্থীরা খেয়াল করে দেখো, দুটো ভিন্ন লোকাসের দুটি প্রচ্ছন্ন অ্যালিল, ওরা কিন্তু এককভাবে কাজ করতে পারবে না, এককভাবে ওরা ওদের প্রকট জিনকে বাধা দেওয়ার ক্ষমতা ওদের নেই। কিন্তু ওরা যখন দ্বৈতভাবে উপস্থিত থাকবে বা ওরা যখন একই রকমের জিন দুটো একসাথে থাকবে, তখন কিন্তু তারা তাদের প্রকট জিনকে অনায়াসে বৈশিষ্ট্য প্রকাশে বাধা দিতে পারবে। এক্ষেত্রেও কিন্তু আমরা বাধা দান করার ঘটনাটি দেখছি, কিন্তু আগেরটার সাথে এটার পার্থক্য হচ্ছে সেক্ষেত্রে একটি প্রকট নন অ্যালিল জিনই কিন্তু তার অন্য কোনো লোকাসের প্রকট জিনকে বাধা দিয়েছিল। এখানে দুটো প্রচ্ছন্ন জিন অন্য কোনো প্রকট জিনকে তার বৈশিষ্ট্য প্রকাশে বাধা দিচ্ছে। মানুষের যে জন্মগত মুখ ও বধিরতা, সেটা কিন্তু এই ধরনের দ্বৈত প্রচ্ছন্ন এপিস্টেসিসের ঘটনা বা এপিস্টেসিসের কারণে হয়ে থাকে এবং এক্ষেত্রে মেন্ডেলীয় অনুপাত পরিবর্তিত হয়ে 9:3:1 এর পরিবর্তে 9:7 হয়। শিক্ষার্থীরা, তোমরা হয়তো একটু দ্বিধান্বিত হয়েছ যে মুখ ও বধিরতার বিষয়টি আসলে কি। ব্যাখ্যায়, জিনতাত্ত্বিক ব্যাখ্যায় যাবার আগে আমরা মুখ ও বধিরতার বিষয়টি তোমাদের সাথে একটু বুঝিয়ে বলি। মুখ ও বধিরতা হচ্ছে
যে যখন কোনো মানুষ জন্মগতভাবেই কানে শুনতে পায় না, সে কিন্তু বলতেও পারবে না। কারণ তুমি যদি কোনো শব্দ কখনো নাই শোনো, তুমি কি করে বলবে? তাহলে জন্মগত মূকবধিরতা হচ্ছে যে মানুষরা জন্মগতভাবেই কথাও বলতে পারে না, কানেও শুনতে পারে না। মূলত তারা কানে শুনতে পায় না বলেই তারা কথাও বলতে পারে না। এই ধরনের মানুষদেরকে আমরা মূকবধির বলে থাকি। আসো আমরা 9:7 অনুপাতটি ব্যাখ্যা করার জন্য দুই ধরনের জিনোটাইপ বিশিষ্ট দুটি পিতামাতার মধ্যে সংকরায়ন ঘটাবো। এক্ষেত্রে আমরা দুটো জিনোটাইপ নিয়েছি। তুমি একই রকমের জিনোটাইপ নিলে তাহলে কিন্তু 9:7 অনুপাতটি তুমি পাবে না। এক্ষেত্রে তোমাকে অবশ্যই খেয়াল রাখতে হবে তুমি যে দুজন পিতামাতাকে এই ব্যাখ্যার জন্য উপস্থাপন করবে তাদের দুটো জিনোটাইপ হতে হবে। তবে দুই ধরনের জিনোটাইপ হলেও তাদের জিনোটাইপের যে জিনগুলো থাকবে তারা মূকবধিরতার জিন হতে হবে। এক্ষেত্রে আমরা একটি পিতা এবং মাতা নিয়েছি। দেখো এক্ষেত্রে যে পিতার জিনোটাইপ হচ্ছে স্মল ডি ক্যাপিটাল এম। এখানে এই ব্যক্তিটি মূকবধির হচ্ছে দুটো স্মল প্রচ্ছন্ন এপিস্টেসিস জিনের কারণে বা এপিস্ট্যাটিক জিনের কারণে। অন্যদিকে এখানে দুটো স্মল এম এর উপস্থিতি হচ্ছে এই দুটো এপিস্ট্যাটিক প্রচ্ছন্ন এপিস্ট্যাটিক জিনের উপস্থিতির কারণে এই মহিলাটি বা এই মহিলার জিনোটাইপ হয়েছে বা ইনি হয়েছেন মূকবধির। আসো আমরা এদের মধ্যে ক্রস করিয়ে ব্যাপারটিকে তোমাদের কাছে সহজবোধ্য করার চেষ্টা করি। আমরা এখানে দুটো মূকবধির পিতামাতা নিলাম, প্যারেন্টস নিলাম। একজন মূকবধির, এখানেও মূকবধির, তবে তাদের জিনোটাইপের ভিন্নতা রয়েছে। এখানে ক্যাপিটাল ডি, ডি এবং এম আমরা ডিফ এবং মিউট এটার সিম্বলিক অর্থে ব্যবহার করেছি। এম এবং এখানে দুটো ক্যাপিটাল এম এবং দুটো স্মল ডি। তাহলে আমাদের জনন কোষ তৈরি হবে ক্যাপিটাল ডি স্মল এম, স্মল ডি ক্যাপিটাল এম। এবং এর মাধ্যমে এবার শিক্ষার্থীরা বলো আমরা যে জিনোটাইপটা পাবো, এখানে আমরা পাবো ক্যাপিটাল ডি স্মল ডি ক্যাপিটাল এম স্মল এম। তাহলে সে কি হবে? বাক শ্রবণক্ষম। হ্যাঁ শিক্ষার্থীরা, তোমরা হয়তো ভাবছো যে কি করে দুজন মূকবধির বাবা মা সন্তান সুস্থ স্বাভাবিক হলো। খেয়াল করে দেখো, আমাদের সংজ্ঞায় কিন্তু বলেছিলাম যখন দুটো প্রচ্ছন্ন জিন একত্রে উপস্থিত থেকে প্রকট জিনকে বৈশিষ্ট্য প্রকাশে বাধা দিবে। এক্ষেত্রে দেখো প্রচ্ছন্ন জিন কিন্তু আমার আছে, এখানে স্মল ডিও আছে স্মল এমও আছে, কিন্তু এরা কিন্তু দ্বৈত অবস্থায় নেই, অর্থাৎ দুটো স্মল ডিও নেই দুটো স্মল এমও নেই। তাই এরা কিন্তু তাদের প্রকট অ্যালিলকে বৈশিষ্ট্য প্রকাশে বাধা দিতে পারছে না, যার ফলশ্রুতিতে এই সন্তান এই ধরনের জিনোটাইপের পিতামাতার সব সন্তানরাই প্রথম বংশধরে স্বাভাবিক বাক শ্রবণক্ষম হবে। আসো শিক্ষার্থীরা, আমরা তাহলে দ্বিতীয় F2 জনুটা বের করার চেষ্টা করি চেকার বোর্ডের মাধ্যমে। এক্ষেত্রে আবারও আমরা তাহলে দুটো F1 এর মধ্যে ক্রস করাবো। তবে এক্ষেত্রে যেহেতু ভাই বোনের মধ্যে ক্রস হয় না বা সংকরায়ন হয় না, সেক্ষেত্রে দুই জিনোটাইপের দুই পিতামাতার দুই ধরনের আমরা বাক শ্রবণক্ষম সন্তান নিলাম, যাদের মধ্যে বা মূকবধিরতার জিন ছিল কিন্তু দ্বৈত অবস্থায় ছিল না বলে তারা স্বাভাবিক ছিল। আমরা এখানে ক্রস করালাম এবং অবশ্যই আগের মতোই আমরা চারটি গ্যামেট পাবো, ক্যাপিটাল ডি ক্যাপিটাল এম, ক্যাপিটাল ডি স্মল এম, স্মল ডি ক্যাপিটাল এম এবং স্মল ডি স্মল এম। চেকার বোর্ডে তাহলে বসাই বিষয়টি। শিক্ষার্থীরা, আমি চেকার বোর্ডের এই ফলাফলগুলো তোমাদের সামনে উপস্থাপন করছি, তোমরা একে একে একটু দেখে যাও। বাক শ্রবণক্ষম আমি জিনিসটি তোমাদের সামনে পরবর্তীতে ব্যাখ্যার মাধ্যমে উপস্থাপনের চেষ্টা করব। আমি ক্রসটা তোমাদের জাস্ট দেখিয়ে দিচ্ছি। আমরা এখানে 16টি অপত্য সন্তান পেয়ে গেলাম। শিক্ষার্থীরা চেকার বোর্ডটা ভালো করে লক্ষ্য করো। আমরা হলুদ রঙের কালি দিয়ে তোমাদের যে লেখাগুলো দেখিয়েছি দেখো, সেখানে সবাইকে দেখিয়েছি বাক শ্রবণক্ষম। তোমরা নিশ্চয়ই খেয়াল করতে পারছো এখানে কোথাও কিন্তু আমার প্রচ্ছন্ন জিন দ্বৈত অবস্থায় নেই, একই রকমের প্রচ্ছন্ন জিন। এখানে প্রচ্ছন্ন জিন একটা ছিল কিন্তু দ্বৈত অবস্থায় ছিল না, এখানেও একটা ছিল দ্বৈত অবস্থায় ছিল না, এখানে দুই ধরনের দুটো ছিল, এখানেও তাই। এই জিনোটাইপটা খেয়াল করে দেখো, এখানে কিন্তু দুটো স্মল এম আছে তাই মূকবধির। আবার এখানে খেয়াল করে দেখো দুটো স্মল এম আছে তাই মূকবধির। আবার এখানে খেয়াল করে দেখো দুটো স্মল এম আছে তাই মূকবধির। এখানে দেখো দুটো স্মল ডি আছে তাই মূকবধির। ওখানে দুটো স্মল এম আছে তাই মূকবধির। শিক্ষার্থীরা, আমরা এখানে একটা জিনিস দেখলাম যে এই যে মূকবধিরতার এক্ষেত্রে আমরা 9 জন স্বাভাবিক সন্তান পেলাম এবং মূকবধির পেলাম 7 জনকে। অর্থাৎ এক্ষেত্রে আমরা F2 বংশে এসে যে জিনোটাইপটা দেখলাম সেক্ষেত্রে আমরা 9 জনকে পেলাম যারা হচ্ছে স্বাভাবিক বাক শ্রবণক্ষম, এবং 7টি সন্তানের ক্ষেত্রে মূকবধিরতার জিনটি প্রচ্ছন্ন জিন নয়,
প্রচ্ছন্ন অবস্থায়, প্রচ্ছন্ন জিনগুলো দ্বৈত অবস্থায় থাকার কারণে সেই সন্তানগুলো হয়েছে মূকবধির। শিক্ষার্থীরা, আশা করি আজকের পাঠের মাধ্যমে আমরা দ্বৈত প্রচ্ছন্ন এপিস্টেসিস এবং প্রকট এপিস্টেসিস এই বিষয়গুলো বুঝতে পেরেছি। তাহলে কি শিক্ষার্থীরা প্রশ্নগুলোর উত্তর আমরা দিতে পারবো না? এপিস্টেসিস কি? আমরা জানি যখন কোনো জিন অন্য কোনো জিনকে, প্রকট জিন অন্য কোনো জিনকে বৈশিষ্ট্য প্রকাশে বাধা দেয় তখন তাকে আমরা এপিস্টেসিস বলেছি। দ্বৈত প্রচ্ছন্ন এপিস্টেসিস হচ্ছে দ্বৈত অবস্থায় প্রচ্ছন্ন জিনের বাধা দান করার ঘটনা। আর এটি তো মেন্ডেলের দ্বিতীয় সূত্রের ব্যতিক্রম হিসেবে উপস্থাপিত হয়েছে দুটো বৈশিষ্ট্যই, অর্থাৎ দুটো এপিস্টেসিসই কিন্তু মেন্ডেলের দ্বিতীয় সূত্রের ব্যতিক্রম হিসেবে উপস্থাপিত হয়েছে। এক্ষেত্রে অনুপাতের ভিন্নতা এসেছে। আমরা 9:3:1 এই অনুপাতটি পরিবর্তিত হয়ে একটি ক্ষেত্রে পেয়েছি, প্রকট এপিস্টেসিসের ক্ষেত্রে পেয়েছি 13:3 এবং দ্বৈত প্রচ্ছন্ন এপিস্টেসিসের ক্ষেত্রে পেয়েছি 9:7। তাই আশা করি তোমরা জিনিসটিকে মেন্ডেলের দ্বিতীয় সূত্রের ব্যতিক্রম হিসেবে উপস্থাপন করে বিশ্লেষণ করতে পারবে। শিক্ষার্থীরা, আমরা একটি বিষয় বাসায় অনুশীলন করতেই পারি। আমরা যেহেতু আজকে প্রকট এপিস্টেসিস এবং প্রচ্ছন্ন এপিস্টেসিস দুটো জিনিসই আজকে ভালোভাবে উপলব্ধি করতে পেরেছি বা বুঝতে পেরেছি, তাহলে এই দুটোর মধ্যে যে পার্থক্যগুলো আছে তুমি চেষ্টা করো এদের মধ্যে পার্থক্যগুলোকে খুঁজে এবং দুটোর সমন্বয় করে তুলনা করে বিষয়টি আরো ভালো করে বোঝার। শিক্ষার্থীরা, আজকের ক্লাসে একদম শেষ পর্যায়ে চলে আসি। তোমাদের সবার সুস্বাস্থ্য মঙ্গল কামনায় আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি। আশা করছি অন্য কোনো দিন অন্য কোনো ক্লাস নিয়ে তোমাদের সামনে হাজির হতে পারবো। সে পর্যন্ত ভালো থেকো।